গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পড়তে যাচ্ছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস ইহুদি কন্যা রহস্যের পরবর্তী অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের কষ্ট করে চ্যানেল সার্চ করতে হবে না। এছাড়া আমার চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এর আগে আমি গার্গীর যে আরেকটি কাহিনী পড়েছি তা প্লেলিস্টে আপডেট করা আছে এবং সেই প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেটা শুনবেন। এছাড়া আরেকটি কথা জানিয়ে রাখা প্রয়োজন মনে করি, গত 2-3 দিন ধরে আমি ফ্লু অ্যান্ড ফিভারে ভুগছি, কাজে আমার গলাটা হয়তো একটু খারাপ আপনাদের মনে হতে পারে, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করবেন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের উপন্যাস ইহুদি কন্যা রহস্য, অধ্যায় 5। পরদিন সকালে সোনালি চাপাকে সঙ্গে নিয়ে গার্গী বেরিয়ে পড়ল বউবাজারে সোনাপট্টির উদ্দেশ্যে। বেশ কয়েক বছর একটা বড় কোম্পানির এমডির পদে কাজ করায় ব্যবসায়ীদের জগৎটা ভালো করে গার্গী জেনে ফেলেছে। গাঢ় নীল রঙের একটা ঝকঝকে মারুতি গাড়িতে উঠে তিনজনে পৌঁছে গেল বউবাজারে। তাদের পিছনে নিঃশব্দে একটা সাদা অ্যাম্বাসেডর। দ্যুতিমান চ্যাটার্জি একটু দূরে গাড়ি রেখে অপেক্ষা করতে লাগলেন সিগারেটের আগুন লাগিয়ে। শুধু ড্রাইভার বিরজুকে বললেন, হ্যাঁ বিরজু, শোন, মেম সাহেবদের পিছু পিছু যা তো, কোনো ঝামেলা হলে এক ছুটে এসে আমাকে খবর দিবি। বিরজু মহানন্দে সামিল হলো গার্গীদের সাথে। সোনা দোকানিদের প্রত্যেকেই একটা কোট চিহ্ন থাকে, সেটা মোটামুটি গার্গীর জানা ছিল। একটা বড় দোকানে সোনার বালাটা দেখাতেই তারা তক্ষুনি তাদের সমগোত্রীয় একটা দোকানের নাম করে তার নির্দেশও দিয়ে দিল বেজার মুখে। একটা শাসালো খরিদ্দার হাতছাড়া হয়ে গেল বলে তাদের কি দুর্ভাবনা। পরের দোকানটাও সেন বংশীয়। শোরুমটা দেখলে চোখ জুড়িয়ে যায়, কত রকমের যে ডিজাইন আর কত বিচিত্র গয়না। দোকানে ঢুকে প্রথমেই তার পরিচয় দিয়ে বারবারা সরাসরি চলে এলেন কাজের কথায়। বেশ ব্যস্ত দোকান, ক্রেতাদের ভিড়ে জায়গাটা বেশ সরগরম করছে। তারই মধ্যে দোকানের ব্যস্ত মালিক ব্যস্ততর হয়ে চলে এলেন তাদের কাছে। তাদের তিনজনকে ডেকে নিয়ে গেলেন ভেতরের চেম্বারে। তাদের চেয়ারে বসিয়ে বেয়ারা ডেকে চায়ের হুকুম দিয়ে মনোযোগ দিলেন বারবারার দিকে। বললেন, বলুন ম্যাডাম, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ব্যবসায়ীর নাম অনঙ্গ কুমার সেন, বয়স 55-56 হবে। মাথায় ঘন কালো চুল, হয়তো কলপ করা। গায়ে সাদা আদ্দির পাঞ্জাবির সঙ্গে ফিনফিনে ধুতি। পাঞ্জাবিতে বাহারি সোনার বোতাম, হাত ঘড়ির ব্যান্ডটাও সোনার। সবচেয়ে চোখে পড়ে তার অমায়িক ব্যবহার। তার কথার উত্তরে বারবারা কাঁধের ব্যাগ খুলে বার করলেন সোনার বালা। বালা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, হ্যাঁ ম্যাডাম, এটা তো আমার দোকানেরই তৈরি, কিন্তু না ম্যাডাম, এ সমস্ত ডিজাইন তো আজকাল আর চলে না। বারবারা তাকালেন গার্গীর দিকে। গার্গী খুব একটা গয়না প্রেমিক নয়। সোনার গয়না দেখে তার অন্য মেয়েদের মতো চোখ চকচক করে ওঠে না, তবু সোনার গয়নার মধ্যে যে একটা সূক্ষ্ম শৈল্পিক ছোঁয়া থাকে তা তার নজর কাড়ে। এই শোরুমটিতে ঢুকে এদিকে ওদিকে যে দৃশ্য চোখে পড়ছিল তা চোখ ঝলসে যাওয়ার মতো। এ সমস্ত দোকানে ঢুকলে মেয়েদের গয়নার প্রেমে না পড়ার কোনো কারণ নেই। কলকাতার এক দুধে সোনার ব্যবসায়ী কবেকার তৈরি সোনার বালাটা দেখে রায় দিতেই গার্গী ছুটতে শুরু করে দেয় তার পরবর্তী প্রশ্ন। গার্গী বলল, তার মানে অনেক দিন আগে তৈরি এই বালাটা? হ্যাঁ ম্যাডাম, সেটা বলতে পারেন। ধরুন না ম্যাডাম, বছর 12 তো বটেই, তবে তখন এই ডিজাইনটা অবশ্য ভালো চলছিল। গার্গী তাকায় ব্যবসায়ীর জহুরি চোখের দিকে। বলল, আচ্ছা, এই বালাটা দেখে কি আপনি বলতে পারবেন মানে ডিজাইনটা কার অর্ডারে তৈরি করা হয়েছিল? ব্যবসায়ী ভদ্রলোক হেসে বললেন, দেখুন ম্যাডাম, সেটা কি বলা সম্ভব? সেই কবেকার তৈরি।
গার্গী এরকম একটা উত্তরই আশা করছিল, তবু কাজের সুবিধার জন্যে কোনো একটা ক্লু ধরিয়ে দিতে চাইল। বলল, মানে ধরুন যদি 2 বা 3 বছর এই ডিজাইনটা চালু থেকে থাকে, তাহলে ক্যাশ মেমো দেখেও তো একটা আন্দাজ করা যাবে যে কে বা কারা সেটা অর্ডার দিয়েছিল আপনার দোকানে। না ম্যাডাম, সেটা কি করে সম্ভব, আপনি বলুন না। না মানে শুনুন অনঙ্গবাবু, একটা ব্যাপার হয়েছে, যে মহিলার জন্য ডিজাইনটা আপনারা করেছিলেন তিনি হঠাৎ নিখোঁজ হয়েছেন, তো তাকে বের করার প্রয়োজনে এই তথ্যটা কিন্তু জানা আমাদের খুব জরুরি। বুঝতেই পারছেন ব্যাপারটা অতি গোপনীয়, আপনি নিশ্চয়ই এটা পাঁচকান করবেন না। না না, সে কি বলছেন ম্যাডাম। গার্গীরা যেন ইটির মতো কোনো আজব প্রাণী এমন চোখে তাকিয়ে বললেন অনঙ্গবাবু। গার্গীদের উপস্থিতি হঠাৎ বাড়িয়ে দিল তার কাজের উৎসাহ। গলা খাটো করে তিনি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা ম্যাডাম, আপনার সঙ্গে এই যে বিদেশি মহিলা, উনি কি পুলিশ? হ্যাঁ, সেটা বলতে পারেন। যাই হোক, এবার একটু প্লিজ ভেবে বলুন না, মানে যিনি অর্ডার দিয়েছিলেন তাকে কি আপনি মানে চিনতে পারবেন, মানে তাকে কি আইডেন্টিফাই করা যাবে? অনঙ্গবাবু কিছুক্ষণ সময় নিলেন তার পরবর্তী কার্যক্রমের বিষয়, তারপরে বললেন, আচ্ছা দাঁড়ান ম্যাডাম, তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে। মানে আমাদের সবচেয়ে পুরনো কারিগর সুরেশ মিত্তাকে তাহলে ডেকে পাঠাই, কি বলেন? আচ্ছা, মানে তিনি কি এই বালাটা তৈরি করেছিলেন? হ্যাঁ, আমাদের সূক্ষ্ম কাজের গয়নাগুলো ম্যাডাম তার হাতেরই সব তৈরি। তাহলে এক কাজ করুন ম্যাডাম, আপনারা ততক্ষণ চা খেতে থাকুন, আমি তাহলে চট করে ডেকে পাঠাই ওনাকে। গার্গীর হঠাৎ মনে হলো সুরেশবাবুকে ডেকে পাঠানোর ছুতোয় দোকানের মালিকের কোনো উদ্দেশ্য নেই তো। ব্যবসায়ী মানুষ হয়তো একটু ভয় পেয়ে গিয়েছে। তাকে সতর্ক করে দিয়ে গার্গী বলল, আচ্ছা অনঙ্গবাবু, দেখবেন সুরেশবাবু বা অন্য কেউ যেন ঘটনাটা একদম জানতে না পারেন। না 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 ম্যাডাম, সে আশঙ্কা করবেন না, যদি আমাদের দিয়ে কিছু সাহায্য হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। বুঝতেই তো পাচ্ছেন দোকানি মানুষ, পুলিশকে চটিয়ে তো আর ব্যবসা করতে পারা যায় না। না, অনঙ্গবাবুর আদেশে তক্ষুনি একজন লোক হনহনিয়ে বেরিয়ে গেল শোরুমের বাইরে। ততক্ষণে গার্গী ব্যস্ত হয়ে পড়ল সুরেশবাবু সম্পর্কে আরও বিস্তারিত খবর জানতে। অনঙ্গবাবু বললেন, সুরেশবাবুকে দেখলেই ম্যাডাম আপনি বুঝতে পারবেন প্রকৃত শিল্পী বলতে কি বোঝায়। যেমন সূক্ষ্ম হাতের কাজ, আর তেমন মেয়েদের মন খুব ভালো বোঝেন। আপনি তো জানেন? আপনি অবশ্য জানেন না, আপনি নতুন, কিন্তু যারা এই দোকানের রেগুলার কাস্টমার তারা জানেন সুরেশবাবু হচ্ছেন দক্ষ কারিগর। মানে এরকম কারিগর এখনকার দিনে আপনি পাবেন না। উনি বলেন মেয়েরা হলো মাটির প্রতিমার মতো, তাদের যত সাজানো যাবে তত তাদের রূপ খুলবে। বাহ, আপনার সুরেশবাবু তো দেখছি একজন মনস্তত্ত্ববিদ। আরে ম্যাডাম, শুধু কি মনস্তত্ত্ববিদ, তিনি একজন রূপের পূজারী। কোনো মহিলাকে দেখলেই তিনি বলে দিতে পারেন যে কী ধরনের গয়না পরলে তাকে সবচেয়ে ভালো দেখাবে, কোন ডিজাইনে তার রূপ আরও বেশি করে খুলবে। ফ্যান্টাস্টিক! গার্গী উৎসাহিত হলো সুরেশবাবু সম্পর্কে। পাশে বসে থাকা বারবারাকে সে ইতিমধ্যে অবহিত করছিল সোনার ব্যবসায়ীর সঙ্গে তার কথোপকথন। সুরেশবাবু পৌঁছানোর আগে তার সম্পর্কেও বলে ফেলল খুঁটিনাটি যা জানলো এতক্ষণে। তার মধ্যে গরম চায়ের কাপও এসে পৌঁছে গেছে অনঙ্গবাবুর বদান্যতায়। বারবারা অবশ্য 2-1 বার বললেন চা সম্পর্কে তার অনীহার কথা। গার্গী বুঝতে পারছিল কেন এই অনীহা। ইনভেস্টিগেশনে বেরিয়ে গোয়েন্দাদের কোনো খাদ্য গ্রহণ না করাই রীতি। তবে অনঙ্গবাবু যে সরমা প্যাটেলে নিখোঁজ হওয়ার ব্যাপারে নির্দোষ সে কথা মৃদু হেসে জানিয়ে দিয়ে গার্গী বলল, বারবারা তুমি নিশ্চিন্তে চা খেতে পারো। বারবারাও গলা শুকিয়ে এসেছিল। গার্গী অনুরোধ করা মাত্র তিনি চায়ের কাপে ঠোঁট ঠেকালেন। গার্গী নিচু গলায় তাকে বলল, দেখো বারবারা, এখন কিন্তু সবটাই নির্ভর করছে এই সুরেশবাবুর ওপর। বারবারা টেলরকে এতক্ষণে একটু উত্তেজিত দেখাচ্ছে, কেননা সরমাকে শনাক্ত করা যাবে কি যাবে না তা অনেকটাই নির্ভর করছে সুরেশবাবুর ওপর।
তার কথা শেষ হওয়ার আগেই কাচের দরজা ঠেলে অনঙ্গবাবুর ঘরে ঢুকে পড়লেন বেঁটে খাঁটো চেহারার, একটু কুঁজো হয়ে হাঁটেন এমন এক সাদা চুলো বৃদ্ধ। কতই বা বয়স হবে তার। ভাবতে গিয়ে গার্গীর মনে হলো ৮০ থেকে ৯০ যে কোনো একটা বয়সের ছাপ তার শরীরে। চোখের বয়স বোধ হয় তার চেয়েও বেশি। চোখ দুটো পাখির মতো ছোট গড়নের। আসলে চোখে সারাক্ষণ একটা ভারী পাওয়ারের লেন্স লাগিয়ে সোনার দোকানে কাজ করতে হয় বলে তার চোখের এই ভগ্ন দশা। সুরেশবাবু ঘরে ঢুকতেই অনঙ্গবাবু তার হাতে তুলে দিলেন সোনার বালা। বললেন, আচ্ছা সুরেশদা, একটু দেখুন তো এই বালাটা দেখে আপনার মাথায় কোনো স্মৃতি আসে কি না। সুরেশবাবু তক্ষুনি তার অভ্যস্ত ভঙ্গিতে ঝুঁকে পড়লেন বালার ওপর। বার কয়েক হাত বোলালেন তার কারুকার্যের ওপর, যেন কারুকাজের রকম তার অনুভূতির আয়ত্তে এলেই বুঝতে পারবেন তার মালকিনের পরিচয়। গার্গী লক্ষ্য করছিল বারবার আর ঘনিয়ে আসছে মুখে চোখে খুব ভীষণ একটা টেনশন। তার নিজের টেনশনও কি কম? দুজনের চোখ তখন নিবিষ্ট সেই অশীতিপর বৃদ্ধের শীর্ণ দুই চোখে। দুজনেই তখন ভাবছে প্রায় এক যুগ আগে স্মৃতি হাতড়ে তিনি কি পারবেন সেই মুখের পরিচয় মনে করতে। গার্গীর কাছে বিষয়টা অসম্ভব বলে মনে হয়। কোনো ঝানু গোয়েন্দাও বোধহয় এই কাজে ব্যর্থ হবেন। গার্গী নিজেই কি এক যুগ আগের কোনো ঘটনা বা দৃশ্য ইচ্ছা করলে মনে করতে পারে? সুরেশবাবু অনেকক্ষণ পরে চোখ বুজে টহল দিতে শুরু করলেন তার অজস্র খরিদ্দারদের একজনকে। হঠাৎ চোখ বুজে বললেন, হ্যাঁ, ওনার বাহাতে একটা জুড়ুল ছিল। জরুল শুনে গার্গীরা উৎসাহিত হলো না। সুরেশবাবুর কথা যেমন যেমন শুনছে গার্গী তা ইংরেজিতে অনুবাদ করে শোনাচ্ছে বারবারাকে। শর্মা প্যাটেলের বাঁ হাতে জরুল ছিল কি ছিল না তা একমাত্র তার চেনা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব। যে মহিলা বহুকাল আগে খুন হয়েছে তার এহেন শারীরিক চিহ্ন জানার কোনো মানেই হয় না। হ্যাঁ, উনি খুব হাসি খুশি ছিলেন। এ ঘটনা জেনেও গার্গীদের কোনো লাভ হলো না। কিন্তু সুরেশবাবু তখন তার মনের কোনো দুরূহ গহনে ডুবুরি নামিয়ে খুঁজে চলেছেন সেই মৃত নারীকে, যা তার স্মৃতিতে এখনো জীবিত। একটু পরে তিনি আবার ভাঙা বাংলায় কথা বললেন, হ্যাঁ, উনি তো বাংলা বলতেন, কিন্তু একটু ভাঙা ভাঙা সরে বাংলা উনি বলতেন। এতক্ষণে গোয়েন্দাদ্বয়ের রক্ত ছলকানো শুরু। সুরেশবাবু আবার বলতে শুরু করলেন, ওনার খুব ইচ্ছে ছিল ডবল বকুল ডিজাইনে। অনেক দোকান ঘুরেও নাকি করাতে পারেননি সে ডিজাইন। তো আমি শুনে বলেছিলাম, এখনকার ছেলে ছোকরারা কারিগর যারা আছেন তো গন্ডগোলের ডিজাইন তারা কেউ করতে চান না। আমি করে দিতে পারি, তবে বানি বেশি পড়বে। তাতে উনি বলেছিলেন, বানির জন্যে আপনি ভাববেন না, যা লাগে আমি দিয়ে দিব। কিন্তু গয়না তৈরি করার পরে একটা গন্ডগোল অবশ্য হয়েছিল। গার্গী বৃদ্ধ কারিগরের মুখে তার চোখ পেতে বলে, তাই নাকি? কি গন্ডগোল? আসলে গয়না তৈরি করার পর ডেলিভারির দিন ওনার স্বামী এসেছিলেন কারো সঙ্গে। তো বানি দেখে তেনার কি তরপানি। বললেন, আপনি মেয়ে ছেলে পেয়ে ঠকিয়ে নিচ্ছেন, এর অর্ধেক বানিও আমি দেব না, না হলে আমি জিনিস তো নেব না। তাই নাকি? তারপর? তো মার মুখে কেউ যেন কালি ঢেলে দিল। যখন ওনার স্বামী গয়না না নিয়ে উঠে যাচ্ছিলেন, তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা যা টাকা বলছেন সে টাকাতেই আমি গয়না দিব। আচ্ছা, তো আপনারা তাই দিলেন? মানে তাতে মালিকের অনুমতি নিশ্চয়ই লাগে? হ্যাঁ, দিলাম। মালিককে তো বললাম যে কাজের জন্যে কোনো মজুরি আমি নেব না, যে বানি করতে দেবেন তা সবটাই মালিকের থাকবে। বাহ, আপনি তো খুব আশ্চর্য মানুষ। না মা, আশ্চর্য আমি নই, আশ্চর্য
ওই মা জননী ছিলেন। গয়না নিয়ে যাওয়ার পরের দিন তিনি একা এসে বাণীর বাকি টাকা আমায় এনে বললেন। কাল ওনার সামনে আমি কিছু বলতে পারিনি, আমার খুব লজ্জা করছিল, কিন্তু আমি তো জানি এরকম সূক্ষ্ম কাজের কি দাম। আপনি এটা রাখুন। সেই না দেখা সরমা নামের মহিলার কথা ভেবে কেমন চিনচিন করছিল গার্গীর বুকের ভেতরটা। এক সুন্দরী হাসি খুশি মেয়ের বিবাহ পরবর্তী জীবনের কি দুরবস্থা। গার্গী এতক্ষণে কাজের কথায় ফিরে আসে, বলে, তাহলে সুরেশবাবু, আপনি যদি সেই খদ্দের সম্পর্কে আরও কিছু তথ্য যদি দেন, তাহলে অনঙ্গবাবুর পক্ষে বোধহয় তখনকার ক্যাশ মেমো খুঁজে বার করা সম্ভব হবে। তো সেই ক্যাশ মেমো থেকে আমরা হয়তো অজয় দেশাইয়ের হদিশ পেতে পারি। তারপর সত্যি প্রায় ম্যাজিকের মতো সুরেশবাবু প্রথমে সরমা, পরে অজয় দেশাই সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে এক যুগ আগের এক মহেঞ্জোদারো আবিষ্কার করতে সাহায্য করলেন। গার্গী অবাক হয়ে এক ইংরেজ ললনার ধৈর্য আর উৎসাহের পরিমাণ লক্ষ্য করছিল। প্রায় 2 ঘন্টা পরিশ্রমের পর অনঙ্গবাবু যে তথ্য তাদের সামনে উপস্থিত করলেন তা গার্গীদের কাছে এক আশ্চর্য চমক। অনঙ্গবাবু হাজরা রোডের একটা ঠিকানা তাদের হাতে তুলে দিয়ে বললেন, আচ্ছা ম্যাডাম, দেখুন, এই ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন গয়না ডেলিভারি দিতে। এই যে নিন ঠিকানা। গার্গী অবাক হয়ে বলল, কিন্তু এখানে তো অজয় দেশাইয়ের নাম লেখা আছে, অজয় দেশাই যে কলকাতায় থাকতো তা তো এতক্ষণ আমরা জানতে পারিনি। সোনালি চাপা ঠিকানাটা দেখে নিয়ে বলল, আমরা বারবারার মুখে যে ঘটনাটা শুনতে পেলাম তাতে অন্তত এটুকুনি তো জানতে পেরেছি যে সরমারা কলকাতায় থাকতো, তাহলে অজয় দেশাই এসেছিল লন্ডন থেকে বিয়ে করতে। ঠিকানাটা গার্গীর হাতে তুলে দিয়ে অনঙ্গবাবু বললেন, ম্যাডাম, আমি আমার খাতায় যে ঠিকানা পেলাম তা আপনাদের হাতে কিন্তু তুলে দিলাম। এবার দেখুন খোঁজ করে, এত দূর থেকে ছুটে এসেছেন উনি, যদি কোনো সুরাহা হয় এই ঠিকানা দিয়ে দেখুন একবার আপনারা। বারবারার সঙ্গে চোখাচোখি করে গার্গী বলল, আসলে আমরা এসেছিলাম সরমা প্যাটেলের খোঁজে, পেয়ে গেলাম অজয় দেশাইয়ের ঠিকানা। খুব আশ্চর্য লাগছে কিন্তু। বারবারা তাকালেন গার্গীর দিকে, বললেন, আচ্ছা গার্গী, কি মনে হয় তোমার? কি বলবো বারবারা, সোনালি চাপা যেটা বলল সেটাই ঠিক। লন্ডনে যাওয়ার আগে অজয় দেশাই কোথায় থাকতো সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। নিশ্চয়ই লন্ডনের পুলিশও সেটা জানে না। হয়তো এমনও হতে পারে যে অজয় দেশাই আগে কলকাতাতেই থাকতো। সোনালি চাপা হঠাৎ বলে উঠল, আচ্ছা গার্গীদি, অজয় দেশাই ইংল্যান্ডে যাওয়ার আগে এদেশের কোথাও না কোথাও তো নিশ্চয়ই থাকতেন। তো মিস টেলরের মুখে যেটা শুনলাম তাতে এটুকুনি তো বোঝা যাচ্ছে যে অজয় দেশাই ইংল্যান্ডে বর্ন অ্যান্ড ব্রট আপ কিন্তু নন। তিনি নিশ্চয়ই এদেশের কোথাও একটা থাকতেন, হতে পারে তিনি কলকাতায় থাকতেন। গার্গী তাকায় বারবারার দিকে, তাকিয়ে বলে, দেখো বারবারা, আমার মনে হয় কিন্তু সোনালি চাপা ঠিক বলেছে, কারণ গুজরাটের পুলিশ অনেক খুঁজেও অজয় দেশাই কিন্তু কোনো হদিশ করতে পারেনি। রাইট ইউর, বারবারা ঘাড় ঝাঁকিয়ে বলে। গার্গীও মাথা ঝাঁকিয়ে বলে, তাহলে বারবারা দেখো, আমাদের পরবর্তী কার্যক্রম কিন্তু এই ঠিকানায় যাওয়া। সেখানে গেলেই হয়তো বোঝা যাবে যে অজয় দেশাই কলকাতায় থাকতো কি থাকতো না। রাইট ইউর, বারবারা আবার বলল। গার্গী তখনও অনুমান করে বলছে, বুঝলে বারবারা, এমনও হতে পারে যে এটা আসলে রমেশ বা সরমা প্যাটেলের ঠিকানা। অনঙ্গবাবুর খাতায় তারিখ দেখে তো মনে হচ্ছে যে অজয় দেশাই আর সরমা প্যাটেলের বিয়ের ঠিক পরে সরমা গয়নাটা কিন্তু গড়াতে দিয়েছিল। সম্ভবত অজয় বিয়ের পর কয়েকদিন তার শ্বশুরবাড়িতে ছিল, সেই সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে সে এই দোকানে এসেছিল গয়না ডেলিভারি নিতে। সোনালি চাপা তখন ঠিকানাটা মনোযোগ দিয়ে দেখছে, বলল, আচ্ছা গার্গীদি, বাড়িটা কোথায় হতে পারে বলো তো? দেখো সোনালি, হাজরা রোডের ঠিকানা যখন মেন রাস্তার ওপরেই মনে হচ্ছে বাড়িটা। যতদূর মনে হচ্ছে এই বাড়িটা আমি আমি যাতায়াতের পথে দেখেছি, বেশ বড় একটা বাড়ি, কিন্তু কখন আমি ভাবিনি যে এখানে আমাকে যেতে হবে অনুসন্ধান করতে। ঠিক আছে, লেটস গো টু দ্য স্পট। অতঃপর অনঙ্গবাবুকে অজস্র ধন্যবাদ জানিয়ে তারা বেরিয়ে গেল শোরুম থেকে।
একটু দূরেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন পুলিশ ইন্সপেক্টর দ্যুতিমান চ্যাটার্জি। তাকে সমস্ত ঘটনা বলতেই তিনি বললেন, তাহলে তো আর দেরি করার যাবে না, মানে এখনই তাহলে হাজরা রোডের এই ঠিকানায় গিয়ে আসামিকে পাকড়াও করে নিয়ে আসি, কি বলেন ম্যাডাম? গার্গী তাকাচ্ছিল ঘড়ির দিকে। তাকে আশ্বস্ত করতে দ্যুতিমান চ্যাটার্জি বললেন, না, খুব একটা দেরি হবে না ম্যাডাম, আশা করি। আপনার অফিসে এবেলায় কিন্তু আর যাওয়া হচ্ছে না, ওবেলা গিয়ে আপনি বকেয়া কাজগুলো সেরে নেবেন। গার্গী হেসে বলল, কি আর করা যাবে বলুন মিস্টার চ্যাটার্জি? বারবার ট্রেলার যদি উড়ে আসতে পারেন এত এত দূরে, তাহলে তাকে সাহায্য করতে আমার 2-4 বেলা নষ্ট করা তো জাতীয় কর্তব্য, কি তাই তো? অধ্যায় 6। হাজরা রোডের ওপর এরকম একটা ভুল ভুলাইয়া বাড়ি আছে তা এর আগেই জানতো না গার্গী। বাড়িটা 3 তলা নাকি 4 তলা, তার ভিতরে ঢোকার সিঁড়ি দুটো, কিন্তু একবার ঢুকে পড়লে তার মধ্যে অসংখ্য ফ্ল্যাট এমন গা জড়াজড়ি করে অবস্থিত যে ঠিকানা খুঁজে বার করা মুশকিল। প্রতি তলায় গলির পর গলি, তার দুপাশে একটার পর একটা ফ্ল্যাট। কিছুক্ষণ সেই গলি পথ ধরে ঘুরলে পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা 16 আনা। বারবারা ও সোনালি চাপাকে সঙ্গে নিয়ে গার্গী এরকম একটা বাড়ির মধ্যে ঢুকে প্রায় লখনৌকে আবিষ্কার করলো। আবার কিছুটা অস্বস্তিও তার হচ্ছিল এইরকম একটা অভিযানে বেরিয়ে। অজয় দেশাই কোনো এককালে ফ্ল্যাটে থাকতো, সেখান থেকে চলে যায় লন্ডনে, এইরকম একটা অনুমান তার মাথায় ঘুরছিল। সঙ্গে অবশ্য একজন তুখোড় পুলিশ অফিসার থাকায় গার্গী কিছুটা নিশ্চিন্ত। এগলি ওগলি পেরিয়ে অজয় দেশাইয়ের ফ্ল্যাট খুঁজে বার করা গেল অচিরেই। ঘুরতে ঘুরতে গার্গী দেখছিল এই বাড়িতে বাঙালিদের চেয়ে অবাঙালির সংখ্যাই বেশি। বিশেষ করে গুজরাটি সম্প্রদায়ের মানুষের বহুল উপস্থিতি তাকে বিস্মিত করছিল। কিন্তু অজয় দেশাইয়ের ফ্ল্যাটের বাইরে নেম প্লেট দেখে ওরা হতাশ হলো। সেখানে এক মারোয়ারি ভদ্রলোকের নাম লেখা। ডোরবেল বাজাতে যিনি দরজা খুললেন তিনি একজন আগরওয়ালা। তাকে দেখে গার্গীরা বেশ অবাক। ওরা ভেবেছিল এই ভর দুপুরে বাড়ির মেয়েদের পাওয়া যাবে ঘরে। মেয়েদের কাছ থেকে খবর পাওয়া অনেক সহজ, পুরুষরা অনেক সতর্ক হলেও তাই। অজয় দেশাইয়ের নাম বলতেই মিস্টার আগরওয়ালা ডিগবাজি খেলেন মুহূর্তে। বললেন, না না, ও নামে কেউ এখানে থাকে না। সেই মধ্যবয়সী ভদ্রলোক চাইছিলেন সেই মুহূর্তে দরজা বন্ধ করতে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর কাছেই ছিলেন। তিনি দেখা দিতেই আগরওয়ালের মুখের ভঙ্গিমায় আমূল পরিবর্তন হলো। তিনি বললেন, হ্যাঁ, এখানে থাকতো কোনো এক সময়, কিন্তু সে তো বহু যুগ আগের কথা, এখানে এখন থাকে না। গার্গী মুখ তুলে বলল, আচ্ছা, উনি কোথায় থাকেন মানে সেটা জানেন? না, আমি বলতে পারবো না, তবে ওই যে দুটো পরে ফ্ল্যাটে দেখবেন এক গুজরাটি পরিবার রয়েছে, ওরা ওকে চেনে, আপনি ওখানে গিয়ে খবর নিন। ঠিক আছে, আপনি ফ্ল্যাটে থাকুন, আমরা ততক্ষণে ফ্ল্যাট থেকে কিছু জিজ্ঞাসাবাদ করে আসছি। প্লিজ কোঅপারেট উইথ আস। পরের ফ্ল্যাটের মালিক পবন দেশাই নামে আরেকজন ব্যবসায়ী। তিনি অজয় দেশাইয়ের কেউ হন কিনা কে জানে। ডোর বেল টিপতেই দরজা খুলল এক মোটা সোটা যুবতী, বয়স 33-34 মতো। অজয় দেশাইয়ের নাম শুনে ভুরুতে ভাঁজ ফেলে বলে, আপনারা আমার ফ্ল্যাটের খবর কি করে পেলেন? গার্গী সত্যি কথাই বলল, দেখুন, আমরা অজয় দেশাইয়ের খোঁজ করতে গিয়ে আলাপ হলো মিস্টার আগরওয়ালের সাথেও, নিশ্চয়ই ওনাকে চেনেন। লীনা দেশাইয়ের মুখ গম্ভীর হলো। তিনি বললেন, হঠাৎ এতদিন পর আপনারা অজয় দেশাইয়ের খোঁজ করতে এসেছেন কেন, আর তাকেই বা আপনারা খুঁজছেন কেন? গার্গী বিষয়টা তার কাছে ভাঙতে চাইল না, শুধু বলল, আসলে তাকে আমাদের বিশেষ প্রয়োজন, আপনি যদি দয়া করে তার ঠিকানাটা একটু বলেন, মানে আমাদের একটু জানান, তাহলে খুব ভালো হয় আর কি। মহিলা ভুরুতে কোচ ফেলে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? গার্গী সংক্ষেপে তাদের ও বারবারার পরিচয় দিয়ে বলল, আচ্ছা, আপনি কি অজয় দেশাইয়ের কেউ হন? মহিলা তখনও বারবারার দিকে তাকিয়ে ইতস্তত করছিলেন। তারপর বললেন, মানে উনি লন্ডন থেকে এখানে এসেছেন, তো হঠাৎ অজয়কে কি দরকার ওনার? সেটা আমি পরে বলছি, আপনি তার সম্পর্কে যা জানেন সেটা যদি একটু বলেন। ও হ্যাঁ, তার আগে আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম লীনা দেশাই।
লীনাকে জিজ্ঞাসা করে জানা গেল তিনি পবন দেশাইয়ের স্ত্রী, একেবারে পরিপূর্ণ হাউসওয়াইফ। তবে মাঝে মধ্যে পবন দেশাই কাজের বাইরে কোথাও গেলে তাদের পারিবারিক ব্যবসা তাকেই দেখতে হয়। আচ্ছা, আপনি বলছেন অজয় দেশাই আপনাদের কেউ হন না? না, কেউ তো হয় না, আর হতেও চাই না। গুজরাটের লোক বলে চেনা জানা আছে, বেশ হয়ে গেল। লীনা দেশাইয়ের কথাগুলো যেমন কাটা কাটা। তিনি প্রথমটা বেশ ভয় পাচ্ছিলেন এক অচেনা বিদেশি মহিলার আবির্ভাবে। রুক্ষভাবে তিনি বললেন, তবে চেনা জানা যেটা ছিল সেটা বিয়ের অনেক আগের ঘটনা, এখন আর তা সম্পর্কে কিছু জানা নেই। ছিল শব্দটা শুনে গার্গী বিস্মিত হয়ে জানতে চাইল, তা তিনি এখন কোথায় সেটা জানেন না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। সেটা আমরাও জানি, তবে আমাদের কাছে খবর তিনি কলকাতার কোথাও রয়েছেন, হয়তো তিনি লুকিয়ে আছেন। তিনি যেহেতু আপনাদের আত্মীয় নন, সেক্ষেত্রে তার সম্পর্কে আপনার না বলার কোনো কারণ নেই। তিনি আগে কোথায় থাকতেন ইত্যাদি বিষয় যদি আমাদের কাছে একটু বলেন, তবে পুলিশের খুঁজতে সুবিধা হবে। লীনা তখনও বুঝে উঠতে পারছেন না সমস্ত কিছু। তাকে ইতস্তত করতে দেখে গার্গী তার কণ্ঠস্বর শক্ত করে বলল, দেখুন, আপনি অজয় দেশাইকে কতটা চেনেন, কেমন চেনেন সেটা অবশ্য আমরা জানি না, তবে পুলিশের লোক তাকে খুঁজছে, মানে কিছু একটা ঝামেলা তো বেঁধেছে। তবে আপনি কিছু না বললে পরে কিন্তু ঝামেলায় পড়বেন, আমি কিন্তু আপনাকে এইটুকুনি বলতে পারি। গার্গী ইচ্ছা করে লীনাকে চাপের মধ্যে রাখল। লীনা দেশাইয়ের মুখ সামান্য শক্ত হলো। সে বলল, দেখুন, আমিও চাই আপনারা তাকে ধরুন। গার্গী বিস্মিত হয়ে বলল, সে কি, কেন? কারণ লোকটা একটা পশু আছে। সে কি, আপনিও তাই বলছেন? হ্যাঁ, বলতে হবে। তার সব কথা যদি আপনারা শোনেন তো তাজ্জব হয়ে যাবেন। গার্গীরা তো সেই কথাই শুনতে এসেছে। সামান্য উত্তেজিত হলো তার অভিব্যক্তি। বলল, তা আপনি প্লিজ একটু বলুন না, কি জানেন? অজয় দেশাই সম্পর্কে জানতে গেলে তো এক কথায় বলা যাবে না ম্যাডামজি, সে এক লম্বা ইতিহাস। গার্গী তার উত্তেজনা চেপে রেখে বলল, আমরাও তো এক কথায় সেটা শুনতে চাইছি না, পুরো ইতিহাসটাই জানতে চাইছি। আপনি যতটুকুনি জানেন সেটা আমাদের প্লিজ বলুন। আপনার অসুবিধা না থাকলে যদি একটু ঘরে ঢুকতে দেন, মানে আমরা তাহলে ঘরে বসে সমস্ত কথা শুনতে পারি। বুঝতেই তো পারছেন, উনি সেই লন্ডন থেকে কলকাতায় এসেছেন অজয় দেশাইকে খুঁজতে। লীনা ইতস্তত করে আবার বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ভেতরে আসুন, সব বলছি। গার্গী নিরিখ করছিল লীনা দেশাইয়ের হাবভাব। বারবার আর সোনালি চাপাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে বসলো দামি সোফা সেটে। ঘরের মধ্যে ঢুকতেই অবশ্য মন ভরে গেল তাদের। কি চমৎকার করে সাজানো লীনাদের ফ্ল্যাট। চোখ ঘুরিয়ে সেই দৃশ্য দেখে নিয়ে বলল, হ্যাঁ বলুন, এবার তাকে আপনি কতটা চেনেন? বললাম তো, বহুদিন আগে চেনা জানা ছিল, তো এখন আর নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি যতটুকুনি জানেন সেটাই বলুন না। তার মধ্যে থেকে যদি অজয় দেশাইয়ের গতিবিধি আমরা কিছুটা উদ্ধার করতে পারি তবেই আমাদের লাভ। তাহলে শুনুন, আপনারা একটু আগে যে ফ্ল্যাটে গিয়েছিলেন অজয় দেশাই থাকতো সেখানে। সরমা পেটেলরা থাকতো মনোহর পুকুরের কাছে একটা দোতলা বাড়িতে। গার্গী বাধা দিয়ে বলল, মনোহর পুকুরের কাছে মানে? আমরা তো সেই বাড়িটার হদিশই জানতে চাইছিলাম, মানে তাদের বাড়ির লোকজন এখনো সেখানে রয়েছে? লীনা মুখ করুণ করে বলল, না, নেই। ওর বাবা মা দুজনেই তো কয়েক বছর আগে ওদের ইন্তেকাল হয়ে গেল। গার্গী বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বারবারার দিকে, তারপর চোখ ন্যস্ত করল লীনার চিন্তিত মুখে। বলল, আচ্ছা ঠিক আছে, সে কথায় পরে আসছি। আপনি নিশ্চয়ই জানতেন যে অজয় দেশাইয়ের সঙ্গে সরমা প্যাটেলের বিয়ের কথা? লীনা ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, জানবো না কেন, আমার চোখের সামনেই তো ওদের শাদী হয়েছিল। গার্গী চোখাচোখি করে বারবারা ও সোনালি চাপার সাথে। তাদের চোখের সামনেও হয়তো খুলে যাবে এক জানা অথবা না জানা কোনো অধ্যায়। লীনা তখন বলে চলেছে, জানেন, অজয় দেশাই থাকতো আমাদের সামনে ওই যে ফ্ল্যাটটা, ওখানে বাস করতো, যেখানে এখন আগরওয়ালারা বাস করে, তো সঙ্গে থাকতো ওর মা। আচ্ছা, অজয় দেশাইয়ের মা থাকতেন তার কাছে? হ্যাঁ, কিন্তু সে বৃদ্ধাকে এমন নেগলেক্ট করতো যে তিনি প্রায় বিনা ট্রিটমেন্টে তো মারাই গেলেন একদিন। গার্গী হাঁ করে গিলছে লীনার গল্প।
তারপর অজয় দেশাই তো চলে গেল লন্ডনে তার ব্যবসা বাড়াতে। আচ্ছা, এখানে কিসের ব্যবসা ছিল তার? তো বলতো সফটওয়্যারের ব্যবসা ছিল, আমরাও তো সব জানতাম না, ও যা বলতো আমরা বিশ্বাস করতাম। আচ্ছা বলুন, তারপর কি হলো? তো সেখানে থাকার কয়েক বছর পরে আবার কলকাতায় তো ফিরে এলো, বলল শাদি করবে। আচ্ছা, মানে অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, কিভাবে যেন খোঁজ পেয়েছিল সরোমা প্যাটেলে। তো সরোমার বাবা তো অজয় দেশাইয়ের ফুলঝুরির মতো কথা আর দেখ নাই ঠাট বাট চাল চলন দেখে তো জামাই করার জন্য পাগল হয়ে গেল। তো সেই ঘটনা আমরা যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কেন? গার্গীর ভুরুতে ভাঁজ। সে তো এক মিস্টেরিয়াস ব্যাপার ম্যাডামজি। অনেক দিন পর অজয় কলকাতায় ফিরেছে, তো সবাই খুব কানাকানি করছিল যে এক অচেনা মহিলা কেন সঙ্গে রয়েছে। আমাদের বলেছিল লন্ডনে গিয়ে দিদি পাঠিয়েছে এই মহিলার সঙ্গে। দিদি মানে মহিলা কি বয়স্কা? না না ম্যাডামজি, অজয় দেশাইয়ের চেয়ে বয়সে উমরে 2-3 বরস বড়া হতে পারে, ওর বেশি হবে না। গার্গী উত্তেজিত হয়ে বলল। আচ্ছা, মহিলার কি নাম ছিল? তার নাম ম্যাডামজি আমরা জানতাম না, তবে এদেশের মেয়ে ও নয়, ও বিদেশি। বিদেশি? গার্গী আর সোনালি চাপা দুজনে বিস্মিত হয়ে বলল, নিজেদের মধ্যে চোখাচোখি করল। আবার গার্গী বারবারাকেও বলল ঘটনা। তাহলে বলছেন যে আপনারা নাম জানেন না? না, আমাদের জানার আগ্রহই ছিল না। অজয় গড়ে আছে এক বিদেশি তরুণী, অথচ সে দিব্যি বিয়ে করছে আর একটি মেয়েকে। তো মেয়ের বাড়ির লোকেরা সমস্ত জেনে শুনে অজয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিল? আমাদের ধারণা ম্যাডামজি, মেয়ের বাড়ির সবাই বিদেশি মেয়েটার কথা জানতো না। সে কি, কিন্তু আপনারা তো জানতেন। ম্যাডামজি, আমরা তো ব্যাপারটা বুঝতে পারিনি না, বিদেশি মেয়েটার সাথে অজয় কি সম্পর্ক, কি রিলেশন, সেটা তো বুঝতেই পারিনি। এটাও তো বুঝতে পারিনি যে অজয়ের বিয়ের ব্যাপারটা এত দূর এগিয়ে গেছে। স্ট্রেঞ্জ, বিয়ে করে সরমাকে ফ্ল্যাটে তুলেছিল, সঙ্গে একটা বিদেশি মেয়ে ছিল, কি ব্যাপার? হ্যাঁ, তখন বোধহয় বিদেশি মেয়েটাকে কোথায় রেখে এসছিল। গার্গীরা নিজেদের মধ্যে আবার নিঃশব্দে কথা বলা বলি করে, তারপর আবার বলে, হ্যাঁ তারপর বলুন। লীনা তখন বলতে আবার শুরু করেছে। বিয়ের পর তো ওরা লন্ডনে গিয়ে সেটেল করলো, তো অন্তত আমাদের তো সেটাই বলেছিল। গার্গী ঘাড় নেড়ে বলে, হ্যাঁ ঠিক তাই, তারপর? তারপর তো অজয় কোনো খবর পাঠাতো না, সরোমার তো কোনো খবরই পাঠাতো না। সরোমার তো পিতা মাতা তো মেয়ের শোকে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেল, দুজনেই মেয়ের খোঁজ না পেয়ে তো পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর তাদের ছেলে রমেশকে তো পাঠিয়েছিল লন্ডনে। গার্গী নিশ্চিন্ত হচ্ছিল বারবারা টেলারের গল্পের সাথে হুবহু মিলে যেতে। বলল, তারপর কি হলো? তো রমেশ তো সেই যে গেল তো গেল, আর তো বাপাস আর হয়নি। তো সেও না ফিরতে তার শোকে মা বাপ দুজনেই মারা গেল, তো কয়েক বছর তো হলো। লীনা দেশাই প্রতিটা কথা গার্গী ইংরেজিতে অনুবাদ করে শুনিয়ে দেয় বারবারা টেলরকে। বারবারার ভুরুতে কোচ দীর্ঘতর হচ্ছিল। আচ্ছা, রমেশের কি হলো সেটা আপনারা জানতে পারেননি? না, রমেশের বাবা কাকে যেন চিঠি লিখেছিলেন, তো তার কোনো উত্তর তো উনি পাননি। আচ্ছা, আপনারা কোনো খবর পাননি? নেই, কারণ ততদিনে সরমার মা বাবা তো মারা গেছেন। আমরা অনুমান করেছিলাম হয়তো রমেশ লন্ডনে সেটেল করেছে, সে আর এ দেশে আসবে না। গার্গীরা কিছুক্ষণ চুপ করে থাকে। লীনা দেশাইয়ের সঙ্গে অজয় দেশাইয়ের কোনো আত্মীয়তা না থাকায় তাদের তেমন আগ্রহ না থাকাই স্বাভাবিক। লীনা যদি রমেশের পরিণতির কথা জানে। গার্গী একটু পরে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা লীনা, একটা কথা আমাদের কাছে এখনো কিন্তু পরিষ্কার হয়নি। এই যে বারবারা টেলরের কাছে আমরা জানতে পেরেছি যে রমেশ লন্ডন পুলিশের কাছে বলেছিল যে অজয় দেশাই আর সরমা প্যাটেলের বিয়ে হয়েছিল গুজরাটের বরোদায়, মানে কথাটা তো মিথ্যে, বিয়ে হয়েছিল কলকাতায়। তো সে যদি এই সত্যি কথাটা বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে মন নিতে পারত। তো আপনি কি বলতে পারেন যে রমেশ এরকম কেন মিথ্যা কথা বলেছিল? লীনা দেশাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে এর কারণটা শুনলে আপনারা অবাক হবেন। অজয় কলকাতায়
শাদি করতে আসার পর এক স্ট্রেঞ্জ ইনসিডেন্ট হয়েছিল। অজয় দেশাই যখন সরমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, সে সময় জানা গেল যে আরেকটি যুবক সরমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমরা অবশ্য কখনো জানতে পারিনি যে সরমার সঙ্গে সেই যুবকটির কোনো প্রেম বা ভালোবাসা ছিল কিনা, কিন্তু অজয় দেশাইয়ের কাছে সেই যুবক গিয়ে বলেছিল যে সরমাকে বিয়ে করার পরিণতি কিন্তু ভালো হবে না। গার্গীরা আশ্চর্য হচ্ছিল অজয় সরমার গল্পের হেন অদ্ভুত মন নিতে দেখে। জিজ্ঞাসা করে বলল, তাই নাকি? আর তারপর? তারপর তো এমন একটা ঘটনা ঘটলো যেটা আমরা কেউ ভাবতেই পারিনি। কি ঘটনা? গার্গী উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। একদিন সকালে দেখা গেল ওই যুবকের দেহ, ডেড বডি, পড়ে আছে বড় রাস্তার মুখে। সে কি? ওরা তিনজনে ছিটকে উঠতে চাইল। হ্যাঁ, কিন্তু ঘটনাটা এমনভাবে ঘটেছে যে পুলিশ অ্যাক্সিডেন্ট ছাড়া তো কিছুই ভাবতে পারেনি। সত্যি অবাক করার মতো ঘটনা তো। বারবারা সমস্ত শুনে বলল, তাহলে এটাও অজয় দেশাইয়ের আরেকটা মার্ডার? লীনা বাধা দিয়ে বলল, কিন্তু অজয় দেশাইকে খুনি বলে ভাবা যায়নি, কেননা অজয় দেশাই তার আগের দিন কলকাতাতে তো ছিলই না। তাই নাকি? তো কোথায় গিয়েছিল? জানা গিয়েছিল শিলিগুড়ি গিয়েছিল কোনো একটা বিশেষ কাজে, তার তো প্রমাণ পেয়েছিল পুলিশ। ও, গার্গী এই বিষয়টা ভাবছিল বেশ মনোযোগ দিয়ে। জিজ্ঞাসা করলো আবার, আচ্ছা তাহলে তো সেই সঙ্গে আরও একটা প্রশ্নের জবাব পাওয়ার কথা। একটু আগেই তো বললেন যে অজয় দেশাইয়ের সঙ্গে একজন বিদেশিনী ছিল তার সঙ্গে, তো শিলিগুড়ি যাওয়ার সময় সেই বিদেশিনীও সঙ্গে গিয়েছিল কি? লীনা দেশাই ঘাড় নেড়ে বলে, নেহি, এ তো জানি না। দেখুন, অজয় দেশাই আমাদের আত্মীয় নয়, বন্ধুও নয়, শুধু নিজের দেশের লোক বলে তবু এত সব খবর আমরা রেখেছি। তো আমাদের এত বড় বাড়িটা অন্য কেউ মাথা ঘামায়ও না, সে দেশে এলো কি এলো না, এখানে কেন এসেছে, কাকে বিয়ে করলো তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। শুধু তার সঙ্গে একটি বিদেশি মেয়ে এসেছে বলে তাকে কেউ লক্ষ্য করছিল, তো বিদেশিনী বলেই করেছিল। বারবারা টেলর এতক্ষণ চুপ করে শুনছিলেন গার্গী আর লিনার কথোপকথন। এবার তিনি মুখ খুলে বললেন, আচ্ছা মিসেস দেশাই, অজয় দেশাইকে এখন যদি আপনি দেখেন তাহলে আপনি চিনতে পারবেন তো? লীনা দেশাই বিস্ময়ে চুপ হয়ে থাকেন কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, কেন পারবো না, তাকে আমি কতদিন ধরে দেখেছি, কিন্তু তাকে আপনি কোথায় পাবেন, সে তো এদেশে আসেইনি। বারবারা মাথা ঝাঁকিয়ে বললেন, না, আমাদের নিশ্চিত ধারণা যে অজয় দেশাই এদেশে এসেছে, ও এখানেই বাস করছে। লীনা দেশাই হঠাৎ ভীষণ ক্রুদ্ধ হয়ে বলল, কি বলছেন ম্যাডাম? যদি সে এদেশে এসে থাকে তো তাকে পুলিশে দেওয়া উচিত। গার্গী তার ক্রোধ প্রশমিত করে বলল, হ্যাঁ সেটা তো উচিত, কিন্তু প্রথমে তো তাকে দেখুন খুঁজে বার করতে হবে না, তারপর তো পুলিশ। বারবারা টেলর অনেক দিন এই কেসটা নিয়ে তদন্ত করছে, একটা জটিল কেস নিয়ে তদন্ত করতে এত দূর এসে ছড়াতে চাইছে তার জটিলতা। অজয় দেশাই ইন্ডিয়ায় পালিয়ে এসেছে এইরকমই তার অনুমান। এখন লীনা দেশাইয়ের কথা শুনে তার কপালে চিন্তার রেখা। জানতে চাইল, ওয়েল লীনা, আচ্ছা তুমি কি জানো যে অজয় দেশাই একজন ইহুদি মেয়েকে বিয়ে করেছিল লন্ডনে থাকতে? তাই নাকি? কি সাংঘাতিক লোক আছে! হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন যে বিয়ে করতে আসার সময় অজয় দেশাই যে মহিলাকে কলকাতায় সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি সেই ইহুদি মহিলা কিনা। লীনা দেশাই স্তম্ভিত চোখে তাকিয়ে থাকে গার্গীর মুখের দিকে। গার্গী জিজ্ঞাসা করে বলে, আচ্ছা সেই মহিলা ইহুদি কিনা সেটা বোধহয় জানা যায়নি, তাই না? লীনা দেশাই হঠাৎ ঠোঁট উল্টিয়ে বলে, কি জানি, তবে সে মহিলা যে ভাষায় কথা বলছিল তা তো ইংরেজি নয়। সোনালি চাপা এতক্ষণ লক্ষ্য করছিল গার্গীর জেরার ধরন। এখন তার মুখ দিয়ে একটা মন্তব্য না বেরিয়ে পারল না। সে বলল, তাহলে তো অজয় দেশাই খুব সাংঘাতিক লোক দেখা যাচ্ছে, মানে সঙ্গে একজন মহিলাকে নিয়ে এসেছে, আবার এখানে আরেকজনকে বিয়ে করে ফিরে গেল লন্ডনে। গার্গী মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সে তো ঠিকই। লীনা দেশাইকে খুব চিন্তায় পড়তে দেখা গেল। সে বলল, দেখেন, ওই বিদেশিনীর সঙ্গে অজয় দেশাইয়ের কি রিলেশন সেটা নিয়ে আমরা অবশ্য বলাবলি করছিলাম, কিন্তু একটা খটকা তো থেকেই যায়। যেদিন বিয়ে করে অজয়
শর্মাকে ঘরে নিয়ে এলো। সেদিন কিন্তু ওই বিদেশি মহিলা তার ফ্ল্যাটে ছিল না। তাই নাকি? কোথায় ছিল? দেখেন, সেটা জানি না, সম্ভবত অন্য কোনো লোকের বাড়িতে কিংবা কলকাতার কোনো হোটেলে ছিল কয়েকদিনের জন্যে। কিন্তু তারা যখন লন্ডনে ফিরে যায় তখন কিন্তু তাদের সঙ্গে ওই বিদেশিনী ছিল না। তো আমাদের সামনেই অজয় আর শর্মা গাড়িতে ওঠে এয়ারপোর্টে যাওয়ার জন্যে। গার্গী কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, হ্যাঁ, এমনও তো হতে পারে যে বিদেশিনী অন্য গাড়িতে এয়ারপোর্টে গিয়েছিল সেদিন, সরাসরি হোটেল থেকে। লীনা তা মানতে চায় না, বলল, না, কিন্তু আমরা কেউ এয়ারপোর্টে না গেলেও রমেশ তার বাবা ওদের তো প্লেনে তুলে দিতে গিয়েছিল, সেটা মনে আছে। তো তারা ফিরে এসে কেউ কিন্তু ওই বিদেশিনীর কথা বলেনি। ঠিক আছে, সে প্রসঙ্গ নিশ্চয়ই পরে পরিষ্কার হবে। লীনা আরও বলল, লেকিন অজয় দেশাইয়ের সঙ্গে ওই মহিলার যদি কোনো রিলেশন থেকে থাকবে তো অজয় দেশাইকে সে বিয়ে করতে দিল কেন? এটা তো আমি বুঝতে পারছি না। গার্গী তাকায় বারবারার দিকে, বলল, দেখো বারবারা, কথাটা কিন্তু ভেবে দেখার মতোই। আমার তো সেটাই মনে হচ্ছে, মানে ব্যাপারটার মধ্যে বেশ একটা জটিলতা রয়েছে। বারবারা ঘাড় নেড়ে বলে, তোমাকে তো প্রথমেই বলেছিলাম গার্গী, অজয় দেশাই সবটাই বেশ একটা মিস্টেরিয়াস ব্যাপার। সোনালি চাপা হঠাৎ বেশ প্রাজ্ঞের মতো বলল, আচ্ছা গার্গীদি, ক্রাইম স্টোরিতে পড়েছি যে কোনো ক্রাইমে এমন কিছু সম্পর্ক গড়ে তুলতে হয় যা খালি চোখে খুব সরল মনে হয়, আসলে বেশ জটিল। বেশ বলেছ তো সোনালি। গার্গী অতঃপর প্রসঙ্গ বদলে চলে এলো আরও গভীরতর আলোচনা। এতক্ষণে সে বলল, আচ্ছা লীনা, তোমরা তো কেউ শর্মার খবর পাওনি না? মানে তোমরা কি জানো তার পরিণতি কি হয়েছে? লীনা কৌতূহলী হয়ে বলে, নাহি, তার কোনো খবর কি পাওয়া গেছে? গার্গী একটু ইতস্তত করে বলেই ফেলে, তুমি কি জানো যে শর্মা প্যাটেল খুন হয়েছিল? লীনা দেশাই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, তারপর বিস্ময় কাটিয়ে বলে ওঠে, আপনি কি বলছেন ম্যাডামজি? হ্যাঁ, শর্মার কঙ্কাল আবিষ্কৃত হয়েছে লন্ডনের একটা ঘরের মেঝে খুঁড়ে। লন্ডন পুলিশের অনুমান যে অজয় দেশাই খুন করেছে তার স্ত্রীকে। লীনা দেশাই ছিটকে উঠে বলে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। হরিবল! অজয় দেশাই সমস্ত ব্যাপারটা যে ফিসি এটা আমি বুঝতে পেরেছিলাম। ও যে ডেঞ্জারাস প্রকৃতির আদমি আছে আমার তখনই মনে হয়েছিল। শর্মার বাবা যে কেন বুঝতে পারলেন না আমি তো বুঝতে পারছি না। বারবারা টেলর হেসে লীনাকে বলে, লীনা, তুমি মনুষ্য চরিত্র সম্পর্কে কতটুকুনি জানো? কোন মানুষ কি পারে আর কি পারে না তা গোয়েন্দাগিরি না করতে এলে আমি তো জানতেই পারতাম না। লীনা অবাক হয়ে বলল, সচ বাত? ইয়েস লীনা, ইট মে হার্ট ইউ বাট ট্রুথ ইজ লাইক দ্যাট। সেই যে একটা বিখ্যাত প্রবচন আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। লীনা দেশাই বিষয়টা হজম করতে সময় নেয়, তারপর কি যেন মনে পড়তে বলল, হ্যাঁ, এবার তো অনেক বিষয় আমার কাছে বেশ ক্লিয়ার হচ্ছে। অজয় দেশাইয়ের সঙ্গে যে মহিলা এসেছিল সে লেকিন অনেক দিন পর আবার কলকাতায় এসেছিল, একেবারে একা ছিল সে। বারবারা আর গার্গী দুজনেই হঠাৎ চমকে উঠে জিজ্ঞাসা করে, কি বললে? তাই নাকি? লীনা দেশাই কি যেন একটা মনে করার চেষ্টা করে বলে, হ্যাঁ, সে মহিলা সেবার নিজে থেকে তো আমাদের ফ্ল্যাটে এসেছিল। নিজের পরিচয় দিয়ে বলেছিল তার নাম রেগিনা। সে পেশা অ্যাডভোকেট, তার স্বামী একজন এন্টিক কালেক্টর। উত্তর কলকাতায় ওদের বিশাল বাড়ি আছে। তো তারা থাকে লন্ডনে, তো লন্ডনেও তাদের ফ্ল্যাট আছে। তো সে অজয় দেশাইয়ের কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কলকাতায় এসেছে। অজয় দেশাইয়ের পক্ষে তো সে অজয় দেশাই কলকাতার ফ্ল্যাটটা সে বিক্রি করতে চায়। বারবারা টেলর চমকে উঠে বলে, তাই নাকি? মানে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, ওই যে আগরওয়ালাদের দেখলেন না ফ্ল্যাটটা, ওদের কাছেই তো বিক্রি করেছে। তা কেউ আপত্তি করেনি? না, পাওয়ার অফ অ্যাটর্নিতে অজয় দেশাই সই দেখে কেউ আর আপত্তি করেনি। মাই গড! কিন্তু সেই মহিলা এখন কোথায়? তো ফ্ল্যাটটা তো সেল করার পর উনি ইংল্যান্ডে ফিরে গেছিলেন, এটাই তো বলেছিলেন। বারবারা টেলরকে বেশ হতাশ দেখায়। সেই কোনো বিলেত থেকে
উড়ে এসেছেন অজয় দেশাইকে কালপ্রিট হিসাবে গ্রেপ্তার করবেন বলে। অথচ এখানে এসে যা সংবাদ পেলেন তাতে তার উত্তেজনা এখন বহুগুণ। এখানে অজয় দেশাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার ওপর তাকে খুঁজতে এসে শুনলেন সেই বিদেশিনীর ইংল্যান্ডে ফিরে যাওয়ার কাহিনী। কিছুক্ষণ মুখ শুকনো করে থেকে বললেন, কিন্তু সেই বিদেশিনী সম্পর্কে তো আরও খবর নেওয়া দরকার। কে তিনি, অজয় দেশাইয়ের সঙ্গে তার কী সম্পর্ক? গার্গী অনেক ভেবে তার রায় দিয়ে বলল, আচ্ছা বারবারা, যদি আমরা এরকম ভেবে নিই যে সেই বিদেশিনী ইংল্যান্ডের ইহুদি কন্যা। বারবারা বিড়বিড় করে বলতে থাকে, তার মুখে আরও রক্ত সঞ্চার হয় উত্তেজিতভাবে। এরপরে সে বলল, হ্যাঁ সেটা হতেই পারে, পৃথিবীতে অসম্ভব কিছুই নয়। কিন্তু তখন তার নাম ছিল হেনা, আর এই মহিলা তার নাম বলেছে রেগিনা। তাহলে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গায় ঘটনাটা কিন্তু পৌঁছাচ্ছে গার্গী। লন্ডনে যে সমস্ত খবর পেয়েছিলাম, কলকাতায় এসে তো দেখছি আরও নতুন নতুন খবর পাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তাই যদি হয় তাহলে সেই ইহুদি কন্যাকে কি করে খুঁজে পাওয়া যাবে? মানে তাকে তো পেতেই হবে। বারবারা টেলরের উত্তেজনায় সামিল হয় গার্গী। ইংরেজ মেয়েটা এতদিন ধরে একটা সিঁড়ি ভাঙা অঙ্ক কষে চলেছে, এখন শেষের দিকে এসে আর মেলাতে পারছে না অঙ্কটা। এখন গার্গী যদি অঙ্কের শেষটা না মিলিয়ে দেয় তাহলে তার ভূমিকার আর কী দাম রইল? একরাশ বিষণ্ণতার মুখে কিছুক্ষণ পা খেয়ে সে তাকায় বিভ্রান্ত মুখে তাকিয়ে থাকা লীনা দেশাইয়ের দিকে। এখানে তারপরে সে বলে, আচ্ছা লীনা, উত্তর কলকাতায় তুমি বলছিলে না একটা মস্ত বড় বাড়ি আছে? হ্যাঁ, তাই তো বলেছিলেন বিদেশিনী। বারবারা টেলর উৎসাহিত হয়ে বললেন, আচ্ছা আপনি কি জানেন সেই ঠিকানা? লীনা তার কৌতূহল চূর্ণ করে বললেন, না অ্যাড্রেস তো বলেননি কিছু। গার্গী কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, সেই বিদেশিনী সত্যি এরকম কোনো ঠিকানা আছে কি না কে জানে। যদি তিনি সেই ইহুদি কন্যা হয়ে থাকেন, আর ইহুদি কন্যা যদি সত্যি ফ্রড করতে এদেশে এসে থাকেন, তাহলে অ্যান্টি কালেক্টরের গল্পটাও তো মিথ্যে। বারবারা মাথা নেড়ে বললেন, হ্যাঁ হতেও পারে। কিংবা দেখো বারবারা, সেটা কিন্তু নাও হতে পারে। গার্গী তার মনের গভীরে ডুবুরি নামিয়ে চলে যায় দ্বিতীয় চিন্তায়। বলে, দেখো বারবারা, এখন যেটা মনে হচ্ছে এর মধ্যে সেই ইহুদি মহিলার একটা বড় রোল কিন্তু আছে। সরমা দেশাই খুন হওয়ার পর তাকে বিয়ে করেছিল অজয় দেশাই, অথবা বলা যায় যে সেই মহিলা বিয়ে করেছিল অজয় দেশাইকে, অথচ কলকাতায় এসে জানিয়েছিল যে সে অজয় দেশাইয়ের সলিসিটার। অজয় দেশাই ও দেশে রইল, অথচ আশ্চর্য এই যে রেগিনা এদেশে এসে তার ফ্ল্যাট বিক্রি করেছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। তার মানে রেগিনা চরিত্রটা সুবিধার কিন্তু নয়। অজয় দেশাইয়ের সঙ্গে রেগিনাকেও আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। বাট হাউ? তার রেখে যাওয়া একটা সূত্র ধরো এগোতে হবে। কালপ্রিটরা অনেক সময় কোনো না কোনো সূত্র ফেলে রেখে যায় কারো সামনে, সেটা তো তুমি জানো। সে হয়তো তখনও ভাবতে পারেনি যে লীনা দেশাইয়ের কাছে কোনো একদিন বারবারা টেলর আসতে পারে সরমার কঙ্কাল নিয়ে, তো সেই সঙ্গে খোঁজ পড়বে রেগিনার। আমি বরং এক কাজ করি, খবর নিতে চেষ্টা করি কলকাতার অ্যান্টিক কালেক্টর কতজন আছেন, এর মধ্যে কোনো একটা বাড়ির মালিকানা হিসাবে রেগিনা নামে কোনো যুবতীর অস্তিত্ব আছে কিনা সেটাও জানা যাবে। দ্যাটস ফাইন। বারবারাকে বেশ বিব্রত দেখাচ্ছিল ঘটনাটা এক অদ্ভুত আঁধারে ওতপ্রোত হয়ে উঠেছে বলে। গার্গীর কথা একটু স্বস্তি পায়। কথায় কথায় বেলা 12টা বেজে গিয়েছিল। লাঞ্চের প্রোগ্রামটা আজকের মতো মুলতবি করে দেয় গার্গী। অফিসে তার কিছু নিজস্ব কাজ রয়েছে যা এক ফুরসতে সেরে নিতে চায়। বারবারাকে তার হোটেলের দিকে রওনা করিয়ে দিয়ে গার্গী ফিরে এলো প্যারাডাইস প্রোডাক্টের অফিসে। এসেই প্রথমে খবর নেয় লুনার। লুনাকে ঘরে রেখে তার কোথাও গিয়ে শান্তি নেই। রাধুদির সঙ্গে টেলিফোনে কথা বলে জেনে নিল টুকটাক যা জানার ছিল। লুনা ঘুমাচ্ছে জেনে স্বস্তি। তারপর খোঁজ করল সায়নের। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন গল্পটি এখানেই শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।